ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুমতাহিনা মুস্তারি, সিনিয়র শিক্ষক। আজ আমরা বিজ্ঞান ক্লাস করব। আমরা বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা প্রথম সেশনে ক্লাসটি করব। তোমাদের বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতাটা কি? চলো আমরা দেখি। আমাদের দ্বিতীয় অভিজ্ঞতাটা হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। আচ্ছা, তোমরা তো এর আগে প্রথম ক্লাসটি করেছো না? প্রথম অভিজ্ঞতায় তোমরা আকাশ কত বড়, এই অভিজ্ঞতাটিতে নিশ্চয়ই সবাই পড়েছো। এই অভিজ্ঞতা আলোচনার সময় তোমরা পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে জেনেছো। তোমাদের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টিতে পৃথিবীর উৎপত্তি সম্পর্কেও জেনেছো, তাই না? তাহলে সেখানে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা কি কেবল কল্পকাহিনী ছিল, না এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল? কি মনে হয় তোমাদের? একটু মনে করে দেখো তো। চলো আমরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে একটু দেখে আসি। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমরা কোথায় দেখেছিলাম? প্রথম অভিজ্ঞতা পড়তে গিয়ে আমরা বিজ্ঞানে আমাদের আরেকটি বই আছে না, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ। এই বইয়ের ষষ্ঠ অধ্যায়ে আমরা পৃথিবীর মহাবিশ্বের উৎপত্তি, মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম দেখো। সেখানে আমরা দেখেছিলাম যে মহাবিশ্বের সৃষ্টি গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন আজ থেকে 14 বিলিয়ন বছর আগে পুরো এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল। অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ নিয়েছে। সেই বিস্ফোরণটির নাম কি ছিল? বিগ ব্যাং, তাই না? মনে পড়েছে তোমাদের? এই 14 বিলিয়ন বছর আগে যে প্রসারণ শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো চলতেই থাকবে। তাহলে এই যে কথাগুলো বিজ্ঞানীরা বলেছেন, তারা কোথা থেকে বলেছেন? আমরা এখানেই দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, অনেক গবেষণা করে এই তত্ত্বটি বের করেছেন। তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারি? যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা, তথ্য প্রমাণ ও গবেষণার ভিত্তিতেই প্রাপ্ত জ্ঞানই হলো বিজ্ঞান, তাই না? তাহলে যারা এই সকল পরীক্ষা নিরীক্ষা গবেষণা নিয়ে কাজ করেন তাদেরকে আমরা কি বলতে পারি বলো তো? ঠিক ধরেছ, তারা হলেন বিজ্ঞানী। তাহলে চলো আমরা কয়েকজন বিজ্ঞানী সম্পর্কে একটু দেখি। বিজ্ঞানীরা কেমন হয়, তারা দেখতে কেমন। দেখো, এই যে দেখছো স্ক্রিনে একজন বিজ্ঞানী দেখা যাচ্ছে। জানো তিনি কে? তিনি হলেন বিজ্ঞানী আইনস্টাইন। আরেকজনের ছবি দেখতে পাচ্ছি আমরা। দেখো, ইনি হলেন জগদীশ চন্দ্র বসু। এই যে দেখছো একজন লম্বা চুলওয়ালা বিজ্ঞানী, যিনি কিছু একটা বিষয় নিয়ে গবেষণা করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তাই না? ইনি হলেন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। এই যে একজন মহিলা বিজ্ঞানী দেখছো, ইনি হলেন লিসা মাইটনার। এই যে দেখো, এরপরে আমরা যে বিজ্ঞানীর ছবিটা দেখতে পাচ্ছি, ইনি হলেন বিজ্ঞানী গ্যালিলিও। এই বিজ্ঞানীর ছবি কিন্তু তোমাদের বইয়েও দেয়া আছে। এরপর দেখো আরেকজন নারী বিজ্ঞানী দেখছি আমরা, যিনি একটা গবেষণা পরিচালনা করছেন। তিনি হলেন মাদাম ক্যুরি। তাহলে আমরা কয়েকজন বিজ্ঞানী ছবি দেখলাম, তাই না? তাদেরকে সম্পর্কে কিছুটা হলেও জানলাম। তাহলে এখন আমরা কি করব? সকলে মিলে আমাদের যে বিজ্ঞান অনুশীলন বইটা আছে, এই অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই অভিজ্ঞতার 17 পৃষ্ঠায় চলে যাব। সবাই আমাদের এই অভিজ্ঞতা 17 পৃষ্ঠা দেখো। এই যে অনুশীলন বই, এই বইটির পৃষ্ঠা নাম্বার আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই অভিজ্ঞতার পৃষ্ঠা নং 17-তে যাব। এই 17 নং পৃষ্ঠায় দেখো এখানে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গায় তোমরা এখন এই যে তোমরা বিজ্ঞানীর ছবি দেখলে, তোমাদের তো কিছুটা ধারণা হলো না বিজ্ঞানী কেমন হয়। তাহলে এখন তোমরা এই খালি জায়গায় একজন বিজ্ঞানীর ছবি আঁকবে। দেখো এখানে লেখা আছে আমার চোখে বিজ্ঞানী। তাহলে আমাদের চোখে বিজ্ঞানী কেমন হতে পারে, অর্থাৎ তোমাদের চোখে বিজ্ঞানী কেমন হতে পারে, সেই রকম একজন বিজ্ঞানীর ছবি তোমরা এই খালি ঘরটিতে এঁকে ফেলো। ঠিক আছে? তাহলে তোমাদের সময় থাকলো 5 মিনিট। এর মধ্যে তোমরা খুব সুন্দর করে একটা ছবি এঁকে ফেলো। কেমন?
নিশ্চয়ই তোমাদের আঁকা হয়ে গিয়েছে। দেখো তো তোমাদের ছবিটা কি এমন হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি একজন বিজ্ঞানীর ছবি। তোমরা কি এভাবে একজন বিজ্ঞানীর ছবি এঁকেছো? সবাই নিশ্চয়ই এঁকে ফেলেছো। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন চলো আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করি। দেখো, প্রথমে প্রশ্ন হচ্ছে, তোমার পাশের বন্ধুর আঁকা ছবিটি কেমন হলো? সবাই তো ছবি এঁকেছো, তাই না? তাহলে তোমার পাশের বন্ধুর জন্য তো বন্ধুটিও তো ছবি এঁকেছে। তাহলে সে কি পুরুষ বিজ্ঞানীর ছবি এঁকেছে না নারী বিজ্ঞানীর ছবি এঁকেছে? দেখো তো তোমার পাশের বন্ধু কেমন ছবি আঁকলো। সবাই তো ছবি আঁকলে। তোমাদের সকলের আঁকা বিজ্ঞানীর ছবি কি একই রকম? সবাই এবার তোমাদের ছবিগুলো, আঁকা ছবিগুলো বইটি সহ একটু হাত উঁচু করে ধরো তো। সবাই আমরা সবার ছবিগুলো দেখি। বাহ, চমৎকার, সবাই খুব সুন্দর করে এঁকেছো। তাহলে এবার আমরা প্রশ্নের উত্তরগুলো করতে পারবো, তাই না? তোমাদের সকলের আঁকা ছবি কি একই রকম? নিশ্চয়ই না। তাদের চুল, গায়ের রং, পোশাকে কি ভিন্নতা রয়েছে? সব বিজ্ঞানীরাই কি একই রকম পোশাক পরেছিল? তোমাদের আঁকা বিজ্ঞানীরা নিশ্চয়ই পরেনি। তাদের চুলের ধরন, গায়ের রঙও তো একরকম ছিল না। কি মনে হয় তাদের কেন এমন ছিল? তোমরা নিশ্চয়ই এক এক অঞ্চলের এক এক দেশের বিজ্ঞানীদের ছবি এঁকেছো, তাই না? সব বিজ্ঞানীরা তো সারা পৃথিবীর এক জায়গায় বাস করে না। তাই তাদের পোশাক, তাদের গঠন, তাদের কাজের ধরন সবকিছুর উপর নির্ভর করে তাদের দেখতেও ভিন্ন রকম দেখা যায়। আচ্ছা, বিজ্ঞানীরা সকলেই কি অ্যাপ্রন, চোখে চশমা পরেন? আমরা আগের ছবিগুলোতে দেখেছি যে কিছু কিছু বিজ্ঞানীর চোখে চশমা ছিল আর কিছু বিজ্ঞানীদের ছিল না। তার মানে সবার তো একরকম হয় না, এক এক বিজ্ঞানীদের এক এক রকম হয়। ওকে, তাহলে তোমার পাশের বন্ধু ও অন্যান্য বন্ধুদের ছবি দেখে নিশ্চয়ই তোমরা এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর করতে পারছো। এবার আমরা সবাই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি বের করব। তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটি সবাই বের করে প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়টি সবাই বের করো। কেমন? প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি। তাহলে কোন অধ্যায়টি? দেখো, এই অধ্যায়টি বিজ্ঞান ও প্রযুক্তি। এই অধ্যায়টি বের করে পৃষ্ঠা দেখো, অধ্যায়টির প্রথমেই আছে পৃষ্ঠা 2, তারপরে পৃষ্ঠা 3 এবং পৃষ্ঠা নং 4। তাহলে সবাই একটু খেয়াল করো যে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটি থেকে পৃষ্ঠা 2, 3 এবং 4 এই পৃষ্ঠাগুলো এখন খুব মনোযোগ দিয়ে পড়ব। তার জন্য তোমাদের সময় দেওয়া হচ্ছে 10 মিনিট। তোমরা এই 10 মিনিটে এই প্রথম অধ্যায়ের 2 নং পৃষ্ঠা, তারপরে 3 নং পৃষ্ঠা এবং 4 নং পৃষ্ঠা পর্যন্ত এই যে বিজ্ঞান অংশটি রয়েছে, বিজ্ঞান, দুজন বিজ্ঞানী এবং হরিপদ কাপালির গল্প সহ নিচে যে অংশটুকু রয়েছে প্রযুক্তির আগ পর্যন্ত, এই অংশটুকু খুব ভালো করে 10 মিনিট পড়ে নাও। কেমন? তোমরা নিশ্চয়ই এতক্ষণ বইটি মনোযোগ দিয়ে পড়েছো তো? আচ্ছা, তাহলে এখানে আমরা মাদাম ক্যুরি, স্যার আইজ্যাক নিউটন এবং হরিপদ কাপালি সম্পর্কে জানতে পেরেছি। তোমরা সকলেই তাদের সম্পর্কে জেনেছো, তাই না? তাহলে চলো এবার আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, তোমাদের আঁকা বিজ্ঞানীদের সাথে বইয়ের বিজ্ঞানীদের কি কোনো মিল রয়েছে? তোমরা তো সবাই বইয়ে একজন করে বিজ্ঞানীর ছবি এঁকেছো, তাই না? অনুশীলন বইতে একটা ছবি এঁকেছো। তাহলে আমরা যে এতক্ষণ অনুসন্ধানী পাঠ বইটি পড়লাম, কয়েকজন বিজ্ঞানীর কথা জানলাম, সেই বিজ্ঞানীদের সাথে কি তোমাদের আঁকা বিজ্ঞানীর কোনো মিল দেখতে পাচ্ছ? নিশ্চয়ই কিছু না কিছু মিল তো রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে একটু ভেবে দেখো তো বিজ্ঞানীরা কিভাবে কাজ করেন। তোমরা যে তাদের গল্পগুলো পড়লে নিশ্চয়ই তোমরা কিছুটা ধারণা পাচ্ছ যে তারা কিভাবে কাজ করেন। প্রত্যেকেই তার গবেষণা কাজের জন্য প্রত্যেকেই কি করেন, কাজ করতে গিয়ে একটা প্রশ্ন খুঁজে বের করেন। কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান। তারপর পরীক্ষার
পরবর্তীতে যে ফলাফলটি আসে সেই ফলাফল তারা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে সকলের সম্মুখে উপস্থাপন করেন, তাই না? তারা এইভাবেই কাজ করেন। আমরা সবাই বুঝতে পারছি তো? তাহলে চলো আমরা পরের প্রশ্নটি দেখি। বিজ্ঞানীদের মাঝে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়? এই যে আমরা কয়েকজন বিজ্ঞানীর গল্প অনুসন্ধান পাঠ বইটিতে পড়লাম, তাহলে সেইখানে আমরা একটু ভেবে দেখি তো বিজ্ঞানীদের মাঝে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। তারা কি প্রচুর পরিশ্রমী? নিশ্চয়ই পরিশ্রমী। যখন কোনো ঘটনা, কোনো কিছু, কোনো প্রশ্নের কারণ অনুসন্ধান করতে হয়, তখন বিজ্ঞানীদের এই ঘটনাটি কেন হলো, কিভাবে হলো সেটা খুঁজে বের করার জন্য প্রচুর গবেষণা করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তাহলে নিশ্চয়ই তারা অনেক পরিশ্রমী এবং ধৈর্যশীল। যতক্ষণ পর্যন্ত তারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পান, ততক্ষণ পর্যন্ত তারা তাদের পরীক্ষা নিরীক্ষা, তাদের গবেষণা চালিয়ে যান। তার মানে তারা প্রচুর পরিশ্রমী এবং ধৈর্যশীল। আমরা তাদের মাঝে আরও একটি বৈশিষ্ট্য দেখতে পাই, বিজ্ঞানীরা কিন্তু স্বার্থপর হন না। তারা সব সময় অন্যের মঙ্গলের জন্য, অন্যের উপকারের জন্য কাজ করেন, তাই না? আমরা দেখেছি না, হরিপদ কাপালি তার ধান আবিষ্কারের পর সেটি কিন্তু তিনি একাই ফসল ফলিয়ে অনেক বেশি ধান নিয়ে ঘরে তুললেন আর কাউকে জানালেন না, এমনটা কিন্তু করেননি। উনি নিজেও যেমন অধিক ফলনশীল ধান উৎপাদন করে লাভবান হলেন, সাথে সাথে তিনি কিন্তু অন্যদেরও জানিয়েছিলেন। স্যার আইজ্যাক নিউটন, তিনিও কিন্তু সকলের সম্মুখে তার পরীক্ষার ফলাফল উপস্থাপন করেছিলেন, তাই তো? আচ্ছা, এবার তাহলে বলো তো, তারা কি সবসময় বড় বড় ল্যাবরেটরিতে গবেষণা করেন? অর্থাৎ বিজ্ঞানীরা কি সবসময় ল্যাবরেটরিতেই গবেষণা করেন, নাকি ল্যাবরেটরির বাইরেও গবেষণা করা যায়? নিশ্চয়ই বাইরেও করা যায়। হরিপদ কাপালি কি কোনো ল্যাবরেটরিতে গবেষণা করেছিলেন? নিশ্চয় করেননি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে গবেষণার জন্য বড় বড় ল্যাবরেটরি থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে অবশ্যই বৈজ্ঞানিকভাবে চিন্তাভাবনা করতে হবে এবং তার বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করতে হবে, এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, সেই দিক থেকে কি আমরা বলতে পারি যে হরিপদ কাপালি কি একজন বিজ্ঞানী? তিনি কি বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করেছিলেন? ধাপে ধাপে ধীরে ধীরে অনুসন্ধান করে, খুঁজে বের করে নতুন কিছু আবিষ্কার করেছিলেন? নিশ্চয়ই করেছিলেন। তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি যে হরিপদ কাপালি একজন বিজ্ঞানী। যদিও তিনি পেশায় চাষী, কিন্তু তার কাজের পদ্ধতিতে তিনি যখন নতুন কিছু আবিষ্কার করলেন, তখন তাকে আমরা অবশ্যই বিজ্ঞানী বলতে পারি। এবার তাহলে দেখো পরের প্রশ্নটা, চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে? কি মনে হয় তোমাদের? তোমরা কি বিজ্ঞানী হতে পারবে? গুড, সবাই বিজ্ঞানী হতে পারবে। আসলে বিজ্ঞানী হওয়ার জন্য পেশাদার বিজ্ঞানী হতে হবে এমন কোনো কথা নেই। বৈজ্ঞানিক মন মানসিকতা থাকলে, বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে পারলে যে কেউ বিজ্ঞানী হতে পারে, তাই না? এবার তাহলে আমরা পরের অংশে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার 18 পৃষ্ঠায় দেখো, বিজ্ঞান অনুশীলন বইয়ের, দেখো বিজ্ঞান অনুশীলন বইয়ের 18 পৃষ্ঠার দ্বিতীয় অভিজ্ঞতার 18 পৃষ্ঠায় 1 নং ছক, দেখো এখানে দুটো ছক রয়েছে। উপরের ছকটি হচ্ছে 1 নং ছক। এই ছকটি ভালোভাবে ভেবে ছকের প্রশ্নগুলোর উত্তর খালি ঘরে লিখে ফেলো, কেমন? এর জন্য তোমাদের সময় দেওয়া হলো 10 মিনিট। তোমরা এই 10 মিনিট সময়ের মধ্যে এই ছকটি ভালো করে পড়ে উত্তরগুলো লিখে ফেলো। দেখো এখানে কি লেখা আছে, সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়? চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে? আমরা নিশ্চয়ই এতক্ষণ আলোচনা থেকে এটুকু বুঝে গেছি। তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে নাকি? পরের প্রশ্নটা দেখো, ছকের পরের প্রশ্নটা, বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয়? কি মনে হয় তোমাদের, সবসময় কি ল্যাবরেটরি লাগে? লাগে না। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর এই 10 মিনিট সময়ের মধ্যে লিখে ফেলো, কেমন? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই সুন্দর করে লেখা শেষ করে ফেলেছো। আমরা তাহলে আজকের ক্লাস থেকে কি জানতে পারলাম? দেখো, আজকের এই দ্বিতীয় অভিজ্ঞতার প্রথম সেশন থেকে আমরা কি কি দেখলাম, চলো আরেকবার একটু দেখে নেই।
আমরা দেখলাম যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত জ্ঞানই হলো বিজ্ঞান। তার মানে বিজ্ঞান কি সেই সম্পর্কে আমাদের সবার একটা ধারণা হলো, তাই না? এরপরে আমরা দেখলাম যিনি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কাজে অগ্রসর হন এবং জ্ঞান আহরণের মাধ্যমে প্রকৃতি ও সমাজের সাধারণ সত্য আবিষ্কারের মাধ্যমে সকলের উপকারের চেষ্টা করেন, তিনিই হলেন বিজ্ঞানী। এরপর আমরা দেখলাম বিজ্ঞান যা বলে তার পক্ষে যথেষ্ট প্রমাণ থাকতে হয়, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের ভিত্তিতে যথেষ্ট প্রমাণের মাধ্যমেই বিজ্ঞানীরা কোনো বৈজ্ঞানিক তথ্য প্রদান করে থাকেন, তাই না? বিজ্ঞানীরা কোনো তথ্য অনুসন্ধান করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করে তারপর তারা সেটি সকলের সম্মুখে প্রদান করেন। অর্থাৎ তাদের তথ্যগুলো অবশ্যই যৌক্তিক থাকে, তারা এমনি এমনি কোনো কিছু বলে দেন না। এরপরে আমরা জানলাম বৈজ্ঞানিকভাবে চিন্তা ভাবনা করতে পারলে যে কেউ বিজ্ঞানী হতে পারে। তার মানে তুমি, আমি, আমরা সকলেই বৈজ্ঞানিকভাবে যদি চিন্তা করতে পারি তাহলে সকলেই বিজ্ঞানী হতে পারবো। কেমন? তাহলে শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকের ক্লাস সম্পর্কে জানলাম, তাই না? চলো এবার আমরা একটি শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানি। আমাদের আজকের নীতিবিধানের শিক্ষণীয় বিষয় হলো সমবেদনা। সমবেদনা কি? সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে। অর্থাৎ আমাদের চারপাশে কোনো ব্যক্তি, তোমাদের কোনো বন্ধু যদি কখনো কোনো সমস্যায় পড়ে যায়, তার যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে, কি করব আমরা তখন? অবশ্যই তার পাশে দাঁড়াবো, তাকে আমাদের যথাসম্ভব সহযোগিতা করব, তাকে সমবেদনা জানাবো। এটাই হলো সমবেদনা। সমবেদনা মানুষের একটি মহৎ গুণ। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই প্রত্যেককে সেই গুণের অধিকারী হতে হবে। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা এই বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানব। ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।